নমস্কার, দেখছেন জবাব চায় বাংলা। জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশে একটা ইউনূস তন্ত্র চালাচ্ছিল। গণতন্ত্র ভারতে রয়েছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, কিন্তু বাংলাদেশে ছিল ইউনূস তন্ত্র, বাংলাদেশে ছিল মৌলবাদ তন্ত্র, বাংলাদেশে ছিল জঙ্গি তন্ত্র। সেই গোটা ইউনূস তন্ত্রের শেষ হতে চলেছে এবার, এমন চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছি আজ জবাব চায় বাংলায়। আজ জবাব চায় বাংলায় মোহাম্মদ ইউনূসের ইউনূস তন্ত্রর, ইউনূসের মৌলবাদ তন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিলাম। মৃত্যু ঘণ্টা বেজে গেল মোহাম্মদ ইউনূসের মৌলবাদ তন্ত্রের, সেই মৃত্যু ঘণ্টা আজ জবাব চায় বাংলায় চিৎকার করে করে বলছে, মোহাম্মদ ইউনূস তোমার মৌলবাদ তন্ত্রের ঘণ্টা বেজে গিয়েছে, বেজে গিয়েছে, বেজে গিয়েছে। মোহাম্মদ ইউনূস এই ঘণ্টার শব্দ শুনে বুকে ভয় তো লাগছে, কারণ এই মৌলবাদ তন্ত্র যা তুমি চালাচ্ছিলে তা এবার শেষ হতে চলেছে। কেন? তার কারণ হচ্ছে আর কয়েক ঘন্টা তারপর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। টাইমার শুরু হয়ে গিয়েছে, টাইমার শুরু হয়ে গিয়েছে। মোহাম্মদ ইউনূস একদিকে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে, আরেকদিকে শুরু হয়ে গিয়েছে টাইমার। টিক টক, টিক টক, টিক টক। মোহাম্মদ ইউনূসের বুকে ধুক পুক, ধুক পুক, ধুক পুক, কারণ তিনি জানেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তখন উঠে আসবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আর কি হবে সেই আলোচনায় তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। জেডি ভান্স মার্কিন উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর এক্সপোজ হচ্ছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের মুখোশ খুলে যাচ্ছে এবং মোহাম্মদ ইউনূসের 5টি রূপ বেরিয়ে পড়েছে। মোহাম্মদ ইউনূসের পঞ্চ অবতার আজ এক্সপোজ হবে রিপাবলিক বাংলার পর্দায়। মোহাম্মদ ইউনূসের প্রথম অবতার, তার নাম দেওয়া হয়েছে বেবি টুকটুক। মোহাম্মদ ইউনূসের প্রথম অবতার অন এয়ার বেবি টুকটুক, হাতে বেলুন নিয়ে বেবি টুকটুকে বাচ্চা, ফুটফুটে বাচ্চা মোহাম্মদ ইউনূস, সে বসে আছে। কেন বেবি টুকটুক তার নাম? কারণ সে কিচ্ছু জানে না। দেশের বইমেলায় হামলা হলে সে জানে না, হিন্দুদের বাড়িতে হামলা হলে সে জানে না, মুজিব রহমানের বাড়ি ভেঙে গেলে সে জানে না, কোনো লেখিকা লেখকের ওপর আক্রমণ হলে সে জানে না, হিন্দুদের হত্যা করলে, সাধুকে গ্রেফতার করলে সে জানে না। তাই ফুটফুটে বাচ্চা, টুকটুকে বাচ্চা মোহাম্মদ ইউনূসের প্রথম অবতার নাম হচ্ছে বেবি টুকটুক। যারা রিপাবলিক বাংলা রেকর্ড করে মিম বানান, রিলস বানান, রেকর্ড করছেন তো, এগুলো প্রয়োজন পড়বে আপনাদের, স্ক্রিনশট মারুন। পরের অবতার মোহাম্মদ ইউনূসের পরের অবতার চোর চাচা। মোহাম্মদ ইউনূসের পরের অবতার অন এয়ার চোর চাচা। কেন চোর চাচা? কারণ বাংলাদেশের সাধারণ মানুষের টাকা চুরি করে নিজের গ্রামীণ ব্যাংকে নিয়ে সেই টাকার সুদ নিয়ে মানুষগুলোকে আত্মহত্যার পথে ঠেলে দিয়ে আজ মোহাম্মদ ইউনূস হয়ে গিয়েছেন গোটা বাংলাদেশের চোর চাচা। দেখতে পাচ্ছেন ছবিটা, কাঁধে বস্তা, বস্তায় আছে কি? টাকা। এই টাকার বস্তা নিয়ে মোহাম্মদ ইউনূস কোথায় পালিয়ে যাবে? বিদেশে। আর বাংলাদেশে আপনারা যারা বসে আছেন তারা বসে থাকবেন, হাপিত্তেশ করবেন, তখন বলবেন না কিশলয় আপনাদের সাবধান করেনি। পরের রূপ মোহাম্মদ ইউনূসের পরের রূপ হিন্দু খুনি মোহাম্মদ ইউনূস। হিন্দুদের খুন স্পন্সর করেছে মোহাম্মদ ইউনূস। এত হিন্দু হত্যা, এত হিন্দুদের বাড়িতে আক্রমণ, হিন্দু সাধুকে জেলে পোড়া, সমস্ত কিছু মোহাম্মদ ইউনূস স্পন্সর করেছে। কাদের মাধ্যমে? হিজবুত তাহরির
আর কাদের মাধ্যমে? আনসারুল্লাহ বাংলা। আর কাদের মাধ্যমে? আইসিস। এখন বাংলাদেশেও আইসিসের পতাকা উঠছে। তাই হিন্দু খুনি মোহাম্মদ ইউনূস, সাধারণ বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না, করবে না, করবে না। পরের স্লাইড, পরের ছবি, মোহাম্মদ ইউনূসের পরের চেহারা। এনার নাম কি দিয়েছি রেকর্ড করছেন তো? এইগুলো তো লাগবে, আপনাদের রিলস বানাবেন, মিমস বানাবেন, রিপাবলিক বাংলার দয়ায় টাকা কামাবেন, আপনাদের তো লাগবে। দেখুন, এগুলো রেকর্ড করুন। পরের ছবি, মোহাম্মদ ইউনূসের এই রূপের নাম হচ্ছে কট্টর কাকু। কট্টর কাকু কেন? কারণ মোহাম্মদ ইউনূস একটি ধর্মের বাইরে কোনো ধর্ম দেখতে পান না। মোহাম্মদ ইউনূস অন্য কোনো ধর্মের কোনো ব্যক্তি থাকলে তাকে জেলে পোড়েন। মোহাম্মদ ইউনূস ধর্মের বিরুদ্ধে গিয়ে কেউ যদি বই লেখে, কবিতা লেখে, তার গোটা বাড়ি, ঘরদোর, স্টল সব জ্বালিয়ে দেন। মোহাম্মদ ইউনূস বিরোধী রাজনীতি যারা করেন তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু করেন। পরের ছবি, মোহাম্মদ ইউনূসের পরের অবতার। এই অবতারের নাম কি? এই অবতারের নাম হচ্ছে নারী বিদ্বেষী মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস চায় যে বাংলাদেশের প্রত্যেক নারী হিজাব পরে, বোরখা পরে বাড়ির কোনায় বসে থাকবে। কেউ বাড়ি থেকে বেরোবে না, কেউ মার্কেটে যাবে না, কেউ গান করবে না, কেউ কোনোভাবে বাড়ির বাইরে কোনো অ্যাক্টিভিটি করবে না। এই চায় মোহাম্মদ ইউনূস। আবার প্রথম ছবিটা যদি দেখানো হয় অবশ্যই দেখাবো। প্রথম ছবি, এত কিছু মোহাম্মদ ইউনূস কিচ্ছু জানেন না, কারণ তিনি হলেন ফুটফুটে বাচ্চা। মোহাম্মদ ইউনূস হচ্ছে বেবি টুকটুক, ওনার নাম মনে রাখবেন, নামটা বেবি টুকটুক। আর মোহাম্মদ ইউনূসের যে তিনজন রিপাবলিক বাংলা দেখেন সারাক্ষণ, তাদেরও বলবো বেবি টুকটুককে মনে রাখবেন অবশ্যই। এই বেবি টুকটুক জানেন না যখন বাংলাদেশে আইসিস পতাকা ওঠে, এই বেবি টুকটুক জানে না যখন বাংলাদেশে হামাসের পতাকা ওঠে। মোহাম্মদ ইউনূসের 5টা অবতার দেখালাম। এবার মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলাম ইউনূস তন্ত্রের। সেই ইউনূস তন্ত্রের মৃত্যু ঘণ্টার প্রথম ধ্বনি মোহাম্মদ ইউনূস এবং জেডি ভান্সের বৈঠকের ছবি দেখাবো। ফুল স্ক্রিন ছবি। মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলো ফ্রান্সে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স। ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকের আগে দেখা হয়েছে জেডি ভান্সের সঙ্গে এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রথমে সেই ছবি নিতে বলবো, পিসিআরকে বলবো ছবি। জেডি ভান্সের সঙ্গে মোহাম্মদ, এর আগে ট্রাম্পের সঙ্গে বৈঠক আগে হয়েছে, এবার ছবি দেখাচ্ছি। জেডি ভান্স প্রথমে ইমানুয়েল ম্যাক্রো নিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এর পরের ছবি দেখাবো, সেখানেই দেখা হচ্ছে জেডি ভান্সের সঙ্গে। দেখুন, জেডি ভান্সের সঙ্গে দেখা করছেন প্রধানমন্ত্রী, হ্যান্ডশেক করছেন মোহাম্মদ ইউনূস এবং কট্টরপন্থী ইউনূসপন্থীরা দেখুক, এই ছবি দেখুক। এবং এখান থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং উঠে আসছে, বিগ ব্রেকিং উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেডি ভান্সের এই বৈঠকে বিগ ব্রেকিং, এই মুহূর্তের বিগ ব্রেকিং, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে মোদী এবং মার্কিন উপরাষ্ট্রপতির মধ্যে ফ্রান্সে। বাংলাদেশের মানুষ আজ বুঝুন, মোদীর ভূয়সী প্রশংসা করেছেন জেডি ভান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ভারত মার্কিন সম্পর্ক নিয়ে কথা হয়ে গিয়েছে। তারই সঙ্গে সঙ্গে কি কথা হয়েছে জানেন? মোহাম্মদ ইউনূস শুনে নিন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে সেই নিয়েও কথা হচ্ছে। জেডি ভান্সের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ছাড়া এই গোটা এলাকার কূটনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি জেডি ভান্সের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও, অর্থাৎ এই গোটা এলাকা নিয়ে প্রধানমন্ত্রী প্রাথমিক কিছু কথা হয়েছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি ফিরব, আলোচনায় আসব, আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলাবো। এই মুহূর্তে ফিরছি আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে ডক্টর শতরূপা,
বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন বলরাম বোস, সনাতনী প্রতিবাদী, আমার সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা, 1971-এর যোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন যে আর্মি, ভারতের নৌসেনার যারা, তাদের মধ্যে একজন। আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিচ, বাংলাদেশের সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুল বারী, চিকিৎসক, মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলবেন। এবং আমার সঙ্গে থাকবেন এম হাসান নানু চৌধুরী, ইসলামিক ধর্মগুরু, তিনি থাকবেন। আমি প্রথমেই বলবো, এটা হলো মোহাম্মদ ইউনূসের ইউনূসতন্ত্র এবং মৌলবাদ তন্ত্রের মৃত্যু ঘণ্টার প্রথম ধ্বনি বেজে গিয়েছে। প্রথম ধ্বনি হলো মোদি এবং ট্রাম্প বৈঠক। আমি প্রথমেই যাব ডক্টর জাহিদুল বারী এবং ডক্টর শতরূপা, এই দুজনের কাছে যাব। প্রথমেই ডক্টর শতরূপার কাছে যাব। ডক্টর শতরূপা, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক যখন হবে, তখন প্রশ্ন থাকছে আমার, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হতে পারে, হ্যাঁ কিনা? ব্রেকিং নিউজ উঠে আসছে ইতিমধ্যেই, জেডি ভান্সের সঙ্গে এই গোটা এলাকার রাজনীতি নিয়ে কথা হয়ে গেছে। বাংলাদেশ যেভাবে ভারত বিরোধিতা করছে, এর ফল কি হতে পারে? ঘড়ির টিকটক টাইমিং তো শুরু হয়ে গেছে। ডক্টর শতরূপা। হ্যাঁ, নিশ্চয়ই কথা হতে পারে। আজকে এটা কাউর অজানা নয় যে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প, এদের দুজনেরই আইডিওলজি এক এবং বন্ধুত্ব একটা, মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিগত লেভেলের বন্ধুত্ব আছে। তো সেই জন্য ভারতবর্ষের আশপাশে যা হচ্ছে, এবং অলরেডি আমার মনে হয় ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরপরই বাংলাদেশের সঙ্গে ওদের যে ইকোনমিক ট্রানজ্যাকশনসগুলো ছিল বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যা দিত, সব বন্ধ করে দিয়েছে। সো দেয়ারফর আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা ফলো আপ হবে। অনেকে এতদিন ধরে আমাদের জিজ্ঞেস করেছে ভারতবর্ষ কেন চুপ করে আছে। ভারতবর্ষ চুপ করে নেই, কিছু কিছু ইশারা বাংলাদেশ এখন অব্দি বুঝতে পারেনি। এবার তুমি যেরকম প্রথম ঘন্টাটা বাজালে, সত্যি ঘন্টা যদি ইউনূস শুনতে পায়, ইউনূসের আমার মনে হয় একটু বিছানাপত্র, ব্যাগপত্র প্যাক করে নেওয়া উচিত। সালাউদ্দিন সাহেবের কাছে যাবো। সালাউদ্দিন সাহেব, খবর উঠে আসছে ব্রেকিং নিউজ সূত্র মারফত, জেডি ভান্সের সঙ্গে প্রধানমন্ত্রীর কিছু রাজনৈতিক কথা, এই এলাকার বিষয়ে কিছু কথা হয়ে গিয়েছে। এরপর মিটিং শুরু হবে। আমি টিকটক ঘড়ি চালাতে বলবো। আমরা ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু করে দিয়েছি। মোহাম্মদ ইউনূসের সিট কি এবার, গদি কি এবার চলে যাবে? আমি জাহিদুল বারীর কাছে যাওয়ার আগে সালাউদ্দিন সাহেবের কাছে জানতে চাইবো, বাংলাদেশে বসে সাংবাদিক হিসেবে আপনি কি বলবেন, বলুন। অনেক ধন্যবাদ ভাই। আমি ডক্টর শতরূপাকে এবং বিমল কুমার চন্দ্র সাহেব, যিনি আমার দেশের জন্য যুদ্ধ করেছেন, দুজনকে আমার প্রণাম জানিয়ে বলছি যে আপনি যখন বলছেন যে জেডি ভান্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের বৈঠক হয়েছে, ঠিক এই সময়টাতেই দেখুন ডোনাল্ড ট্রাম্প হামাসকে কিন্তু একটা হুমকি দিয়েছেন, চেতাবনী যাকে বলেন আমরা হিন্দিতে, যে শনিবারের মধ্যে যদি ওই সালাউদ্দিন সাহেবের অডিওটা একটু বাড়াতে বলবো। সালাউদ্দিন সাহেবের অডিও একটু বাড়াতে বলবো। হ্যাঁ বলুন সালাউদ্দিন সাহেব। যদি বন্দীদেরকে ছেড়ে না দেয় হামাস, তাহলে ট্রাম্প সাহেব চূড়ান্ত ব্যবস্থা নেবেন। আর আজকে আমাদের এখানে যে ইউনূসের জঙ্গল রাজ, ইউনূস তো আরেকজন নব্য লাদেন, আমরা আগেই বলেছি, এবং ওনার কাজকর্মগুলো হামাসের মতোই। মানে উনি এখন ইউনূসের জুতোতে ওনার ছাত্রদেরকে দিয়ে, ইউনূসের ডক্টর ডোনাল্ড ট্রাম্পের ছবিতে ওনার ছাত্রদেরকে দিয়ে জুতো নিক্ষেপ করছেন, ইত্যাদি করছেন। মানে উনি তো জানেন যে ওনার সময় শেষ। আপনি যেটা বললেন, মাঝখানে মাত্র আর একটা দিন, এবং আজকেই কয়েক ঘন্টা আগে ইউনূস ঢাকায় অস্থায়ী মার্কিন রাষ্ট্রদূত স্ট্যাটি জ্যাকসনকে ডেকে নিয়ে খুব কাকুতি মিনতি করেছেন যে আমার এই সংস্কার, তখন আপনারা টাকা বন্ধ করে দিলেন, এটা তো ঠিক হয়নি। তো এটা স্ট্যাটি কি করবে এখন? ইউনূস সাহেবের, আমার ডক্টর শতরূপা যা বলেছেন ওনার সাথে কণ্ঠ মিলে আমিও বলছি যে ওনারা এখন, ইউনূস সাহেব লাগেজ চেক করুন, কিন্তু লাগেজ বিদেশ যাওয়ার জন্য নয়, বাংলাদেশ থেকে আপনাকে পালিয়ে যেতে দেওয়া হবে না। আপনি লাগেজ প্যাক করুন, ইজিপ্ট, মিশরের মোহাম্মদ মুরসির মতো বাংলাদেশের কারাগারে বাকি জীবন কাটানোর জন্য, বা আরো কঠোর কোনো বাংলাদেশের কারাগারে বাকি জীবনটা কাটবে মোহাম্মদ ইউনূসের, কারণ গণহত্যা চালিয়েছেন তিনি। ডক্টর জাহিদুল বারী, মোহাম্মদ ইউনূস
যেভাবে যেভাবে নিজের চোখের সামনে একদিকে হিন্দু গণহত্যা হতে দিয়েছেন, অন্যদিকে বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করতে দিয়েছেন, অন্যদিকে ভারত বিদ্বেষ ছড়িয়েছেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে, কিংবা ইতিমধ্যেই যে বৈঠক হয়ে গিয়েছে, টিকটক ঘড়ি তো স্টার্ট হয়ে গিয়েছে। কোন জেলে রাখা হবে মোহাম্মদ ইউনূসকে? চট্টগ্রামের জেলে, ঢাকার জেলে, আপনাদের কোন জেল আছে আমি জানি না, কোন জেলে জায়গা তৈরি হচ্ছে, বিশেষ সেল তৈরি হচ্ছে, কোথায় রাখবেন আপনারা? ডক্টর জাহিদুল বারী। হ্যাঁ, আমি বলতে চাই দাদা যে বাংলাদেশে কোনো হিন্দু বিদ্বেষ তৈরি হয় নাই, কোনো হিন্দু গণহত্যা তৈরি হয়নি। আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন বাংলাদেশে কোনো হিন্দু গণহত্যা তৈরি হয়েছে? প্রমাণ দেখাতে কোনো হিন্দু গণহত্যা তৈরির কথা? আরে আপনারা কি চোখে অন্ধ? দেশের ক্ষমতাভার নেওয়ার নিজেদের কুকর্মর কত বন্ধ করবে? সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অপরূপ মিলন মেলা চলছে। আরে পাগলা গারদে যান, সাম্প্রদায়িক সম্প্রীতি পাগলা গারদে যান থেকে এখন অনেক ভালো। বাংলাদেশের হিন্দু কমিউনিটিরা এবং অন্যান্য যারা মাইনরিটি আছেন তারা আগের যে কোনো সময় থেকে জাহিদুল বারী, আপনাকে আমি মিথ্যে কথা বলতে দেবো না। জাহিদুল বারী, আপনি সত্যি কথা বলুন, আপনাকে আমি টানা বলতে দেবো না, কিন্তু জাহিদুল বারী মিথ্যে কথা বলতে দেবো না। এটা আমার হাত জোড় করে নিবেদন, মিথ্যে কথা বলবেন না। হিন্দু অত্যাচার হয়েছে তার প্রমাণ আছে, আমাদের কাছে আছে, ছবি আছে, ভিডিও আছে, লাইট আছে, আর কি চাই? ইউনাইটেড নেশনস এ হওয়া কমপ্লেন আছে, এক এক করে দেখাতে পারি। মিথ্যে কথা বলবেন না। দিনের পর দিন আপনারা হিন্দু দেবদেবী অপমান করেছেন, হিন্দু পুরুষ নারী নির্বিশেষে অত্যাচার করেছেন, আপনারা মিথ্যে কথা বলছেন। আপনাদের ধর্ম শেখায় মিথ্যে কথা বলতে। একটা ডেটা দিচ্ছি, গত 3 মাসে বাংলাদেশের গার্মেন্টস ওসব ডেটা ছাড়ুন, ওসব আপনাদের জল মেশানো ডেটা অনেক দেখেছি আমি। ইউএসএতেই ডেটা দেখাচ্ছে, কিসের ডেটা? কিসের ডেটা? জল মেশানো ডেটা করে আমি আবারও প্রশ্নটা করছি। জাহিদুল বারী, আপনি প্রশ্নের বাইরে উত্তর দিচ্ছেন, আমি প্রশ্নটা করছি। জাহিদুল বারী, জাহিদুল বারী, জাহিদুল বারী, জাহিদুল বারী, জাহিদুল বাবু, ডক্টর বারী, আর কি ভাষায় বলবো? আমার প্রশ্নটা শুনে নিন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে অত্যাচার হিন্দুদের ওপর হয়েছে, এটা কোথায় আলোচনা হয়েছে? ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে। কোথায় আলোচনা হয়েছে? ইউনাইটেড নেশনসে আলোচনা হয়েছে। কোথায় আলোচনা হয়েছে? আমেরিকান সেনেটে আলোচনা হয়েছে। কোথায় আলোচনা হয়েছে? বিশ্বের তাবর তাবর রাজনেতাদের মুখে, এমনকি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার টুইটার অ্যাকাউন্টে তিনি পোস্ট করেছিলেন। মিথ্যা কথা বলবেন না, ঘন্টা বেজে গিয়েছে, আপনাদের ঘন্টা বেজে গিয়েছে, মিথ্যা কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, সত্যি কথা আলোচনা করি, সত্যের ওপর ডিবেট করি, সত্যি কথার উপর ডিবেট করি। আমার প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইউনূস যদি ব্যবস্থা না নেন যা বাংলাদেশে হচ্ছে, তাহলে মোহাম্মদ ইউনূসকে গদি ছাড়তে হবে। আপনারা কেন মোহাম্মদ ইউনূসকে উপদেশ দিচ্ছেন না? উনি তো প্রধান উপদেষ্টা। আপনারা উপদেশ দিচ্ছেন না কেন যে ব্যবস্থা নেওয়া হোক যারা বাংলাদেশে তাণ্ডব করছে? কেন উপদেশ দিচ্ছেন না? কিছু খেয়ে বসে আছেন। শেখ হাসিনা রাতের নির্বাচন করে নির্বাচন এবং গণতন্ত্রকে মোহাম্মদ ইউনূস নির্বাচন করে, অবৈধ নির্বাচন করে একের পর এক উত্তর দেবেন সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব উত্তর দেন, সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব উত্তর দেন। নির্বাচন করুন না করুন, কিন্তু হিন্দুদের আপনারা মানছেন কোন অধিকারে? নিজে বলেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, তাহলে ওরা কি বলতে চায় ট্রাম্প মিথ্যাবাদী? আমি একটু আগে বলেছি যে ইউনূস হলো হামাসের, ইউনূস মিথ্যাবাদী, ইউনূসের সমস্ত লোকেরা মিথ্যাবাদী। এখানে একটা ঘটনা হচ্ছে, একটি মুসলিমের হিন্দুদের মৃত্যু ঘন্টা বেজে গেছে। সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব প্রকৃত মুসলমান, মুসলিমের দোষ আরেকটা মুসলিম ডাকছে। এক মিনিট, সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলে দিলেন আজকে যে ট্রাম্প পোস্ট করেছিল হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু জাহিদুল বারী আজকে বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প থেকে ইউনাইটেড নেশনসের সভাতে হোক কিংবা ব্রিটিশ পার্লামেন্ট, প্রত্যেক জায়গায় সবাই মিথ্যে কথা বলেছে, একমাত্র জাহিদুল বারী সত্যি কথা বলছে। তাই বলছেন তো জাহিদুল বারী ভার্সেস সালাউদ্দিন সাহেব ভার্সেস। এবং জানেন জন্য ডক্টর ইউনূসের সাথে তাদের সম্পর্ক কত আলতাকিয়া করবেন, আর কত আলতাকিয়া করবেন? বাংলাদেশের ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বাড়ছে, বিজনেস বাড়ছে, বাংলাদেশের রিলেশনশিপ, বাংলাদেশে বিজনেস বাড়ছে, প্রচন্ড বাড়ছে। বাংলাদেশ জানিয়ে রাখে বাংলাদেশ আগে থেকে তেল পাওয়া যাচ্ছে না, ট্রেন চলছে না, কারেন্ট নেই, গ্যাস নেই,
এগিয়ে যাচ্ছে এই প্রপাগান্ডা দিয়ে আপনারা আচ্ছা সালাউদ্দিন সাহেব বাংলাদেশে বিজনেস বাড়ছে, সালাউদ্দিন সাহেব কাউন্টার করুন। বাংলাদেশে খুব বিজনেস বেড়ে গেছে, জাহিদুল বারী বলছেন, পরের টপিকে যাব তার আগে জাহিদুল বারীর উত্তর দিন সালাউদ্দিন সাহেব, সত্যি বাংলাদেশে বিজনেস বাড়ছে কিনা? বাংলাদেশের ব্যবসা তো অনেক ভালো, ইউনূসের বিরাট ব্যবসা চলছে, ইউনূসের লোকজনদের বিরাট ব্যবসা চলছে, চাঁদাবাজির ব্যবসা, লুটতরাজের ব্যবসা, লুটতরাজের ব্যবসা চলছে বাংলাদেশে। সালাউদ্দিন সাহেব বলছেন 10,000 কারখানা বন্ধ হয়ে গেছে, 10,000 কারখানা বন্ধ হয়েছে। ইউনূসের মিথ্যাবাদী, ওরা তো ওদের তো ব্যবসা চলছে, চাঁদাবাজির ব্যবসা, লুটতরাজের ব্যবসা, হিন্দুদের জমি দখলের ব্যবসা, হিন্দুদের সম্পদ লুট করার ব্যবসা, এই সব করছে ইউনূস। দেখুন সালাউদ্দিন সাহেব কি বলছেন, দেখুন জাহিদুল বারী। এবার পরের টপিকে যাব, এবার সবাইকে একটু থামাবো। দেখুন মৃত্যু ঘন্টা ইউনূসতন্ত্রের বেজে গিয়েছে, এক একটা ধ্বনি শোনাচ্ছি, আমি দ্বিতীয় ধ্বনি শোনাবো। ইউনূসতন্ত্রের মৃত্যু ঘন্টার দ্বিতীয় ধ্বনি বেজে গেল। কি দ্বিতীয় ধ্বনি? ইউনূসতন্ত্রের মৃত্যু ঘন্টার দ্বিতীয় ধ্বনি হলো ভারত বিদ্বেষ। যেভাবে বাংলাদেশে ভারতের পতাকাকে পদদলিত করা হয়েছে, যেভাবে ভারতের বর্ডারে সীমান্তে নিয়ে এসে গরু জবাই করা হয়েছে ভারতকে বার্তা দিতে, যেভাবে মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গরা ভারতের ম্যাপ বিকৃতি করেছে, তার পরিবর্তে ভারত সভ্য দেশ হিসেবে সভ্যভাবে উত্তর দিয়েছে। কিন্তু আমি কয়েকটা ছবি দেখাচ্ছি, এয়ারোস্পেসের ছবি দেখাচ্ছি। ব্যাঙ্গালোরে এয়ারো শো হচ্ছে, ভারতে এই এয়ারো শোতে ভারতের আকাশে যে ফাইটার জেট, শুধুমাত্র ভারতের বায়ুসেনা তাদের যে শক্তি তা স্পষ্ট করেছে। দেখুন এয়ারো শো এর ছবি। বাংলাদেশের দর্শকদের প্রশ্ন করছি, কট্টরপন্থী মৌলবাদীদের যাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করছেন, যুদ্ধ করার চেষ্টা করছেন, যুদ্ধের জিগির তুলছেন, তাদের শক্তিটা দেখুন। সেই আওয়াজ শোনাতে বলবো, আকাশে যখন বায়ুসেনার বিমান উড়ছে সেই আওয়াজ শোনাতে বলবো। দেখুন এই ছবি, কি কি অংশ নিচ্ছে। Su-57 রাশিয়ার কাটিং এজ স্টেলথ ফাইটার, দেখুন কি অংশ নিচ্ছে। F-35 ইউএস এর সবচেয়ে আধুনিক ফাইটার জেট, দেখুন ভারতের হাতে কি রয়েছে। B-1 বম্বার রয়েছে, F-16 রয়েছে ভারতের নিজস্ব তৈরি LCA-MK-1A, রয়েছে LUH, রয়েছে ফ্রান্সের রাফায়েল, রয়েছে হানসা, রয়েছে হক। এবার দেখুন ভারতের এই সমস্ত ফাইটার জেট, এই সমস্ত সেনা শক্তি যে দেশের, তাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে যে ইউনূসপন্থী মৌলবাদীরা, তারা কি বুঝতে পারছে না যে ভারতের 30টা সেকেন্ড লাগবে গোটা বাংলাদেশ দখল করতে, কিন্তু ভারত সভ্য দেশ, রেসপন্সিবল দেশ, তাই তারা করে না। আমি আলোচনায় যাওয়ার আগে এই মুহূর্তে বিগ ব্রেকিং নেব। বিগ ব্রেকিং উঠে আসছে বাংলাদেশ থেকে। আবারও ভারতের কাছে বিদ্যুৎ ভিক্ষা করলো মোহাম্মদ ইউনূস, আবারও নতুন করে বিদ্যুৎ ভিক্ষা করেছে মোহাম্মদ ইউনূস। মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনূস, ভারতের পায়ে পড়ার দশা। মোহাম্মদ ইউনূস বলছে আমি বিদ্যুৎ কিনতে চাই, আমাদের দেশে বিদ্যুৎ নেই। নতুন করে ভারতে বার্তা পাঠানো হয়েছে, মোহাম্মদ ইউনূস বার্তা পাঠিয়েছে ভারতে, বিদ্যুৎ পেতে মরিয়া বাংলাদেশ। আমি ফিরবো আলোচনায়। বিগ ব্রেকিং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এম হাসান নান্নু চৌধুরী, ইসলামিক ধর্মগুরু আমার সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ্র। আমি বিমল কুমার চন্দ্রের কাছে যাব। বিমল বাবু, এরা বলছে একদিকে ভারতের পতাকাকে অবমাননা করছে, একদিকে ভারতের বর্ডারে নিয়ে এসে গরু জবাই করছে, আর অন্যদিকে বিদ্যুৎ চাইছে। আমাদের ফাইটার জেটের একটা যদি এপার থেকে ওপার যায় তাহলে টিকতে পারবে? বলুন বিমল কুমার নন্দ, তারপর আসছি আমি নান্নু সাহেবের কাছে। বিমল কুমার নন্দ বলুন। আজকে বিমল কুমার চন্দ্র, আমি একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য, সুতরাং রাজনৈতিক কথা আমার মধ্যে নেই। আমি যেটা বলবো, আমাদের যে ভারতের যে স্বাধীনতা যেদিন থেকে হয়েছে, হ্যাঁ 1947 সালে, তার আগে কিন্তু আমরা সব একসাথে ছিলাম, সব একসাথে ছিলাম। স্বাধীনতা 47 সালে হওয়ার পরে আমরা আলাদা হয়ে যাই। আজকে যা চিন্তা করুন তো, আজকে
বাংলাদেশে যে স্বাধীন হয়েছে তার জন্য কাকে ডেকেছিলেন আপনারা? আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা আজকে প্রতি পদক্ষেপে একটা কথাই বলছেন, আমার খুব খারাপ লাগছে সেটা, যে আপনারা বলছেন ভারতবর্ষ সমস্ত কিছুতেই আপনাদের যা আছে ইন্টারফেয়ার করছে। না, ভারত কোনোদিন কোনো দেশের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না, এটা ইন্টারনাল ব্যাপার, আমরা কোনোদিনই ইন্টারফেয়ার করি না। কিন্তু আজকে কেন ভারতবর্ষকে এগিয়ে আসতে হয়েছে? কারণ জেনে রাখবেন, আপনারা যারা কথা বলেন, যারা আমি দেখেছি যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বেশিরভাগই যুদ্ধ যে কিভাবে আপনারা আজকে যে নামটা ব্যবহার করছেন বাংলাদেশ, সেটা কিভাবে আসলে আপনারা জানেন না। ইতিহাস ভুলে গিয়েছে, ইতিহাসটা জানতে হবে, তবেই আপনারা আমার প্রশ্ন আক্রমণ করা বন্ধ করতে পারবেন। বিমল কুমার চন্দ্র, বিমল স্যার একটু সঙ্গে থাকুন, আমি এখানেই যাব। আমি যাব এম হাসান নান্নু চৌধুরী এবং বলরাম বোস, এই দুজনের ভার্সাস উইন্ডো। আমি প্রশ্ন করব, ভারতের বর্ডারে নিয়ে এসে গরু জবাই, কালকে সেই ছবি চালিয়েছে, সেই ছবিও আমি মধ্যখানে চালাতে বলবো। আমি প্রশ্ন করছি এম হাসান নান্নু চৌধুরী, কোথাও ধর্মে বলা আছে আপনাদের যে ভারতের বর্ডারে নিয়ে এসে র্যালি করে একটি গরু জবাই করুন? কেন আপনারা ভারতের বিদ্বেষ ছড়াচ্ছেন? আমরা তো ভাইচারা চাই, আমরা তো বন্ধুত্ব চাই, কিন্তু এই ছবি দেখা তো উচিত। এই ছবি তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে শত্রুতা চাওয়া হচ্ছে। আপনার কাছে আমি জানতে চাইবো, কোন ধর্মে এমন কথা বলা হয়েছে সীমান্তে নিয়ে এসে গরু জবাই করা হোক? সেই ছবিও চালাতে বলবো গতকাল থেকে নিয়ে। বলুন, তারপর আসছি আমি বলরাম বসুর কাছে। এম হাসান নান্নু চৌধুরী বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আপনি যেভাবে ভাবছেন যে এটা উস্কানিমূলক, মূলত এটা উস্কানিমূলক নয়। কারণ মুসলমানরা গরু খাবে, এখানে গরু খান, আপনি গরু খান, আপনি শুকর খান, আপনি মানুষ খান, আপনি হাঁস খান, আপনি ডিম খান, আপনি খান না, কিন্তু একটা অবলা প্রাণীকে গলা ধরে টানতে টানতে নিয়ে আসছেন, নিয়ে এসে সীমান্তে দাঁড় করাচ্ছেন, তারপর প্রকাশ্যে জবাই করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। এটা কোথাকার ধর্ম দাদা? ওনার ব্যাপারটা যেটা হয়েছে না, এখানে আমি শুনে নিন, সূরা আরাফাতের 152 নম্বর ধর্মীয়ভাবে অনুমতি দেওয়া হচ্ছে যারা গরুকে পুজো করে তাদের অপমান করো, তাদের টর্চার করো, সেই কাজটা আপনারা করেছেন ওখানে। যারা গরুকে পুজো করে তাদের উপর টর্চার করেছেন। কি বলছেন শুনানি, কি বলছেন নানু বাবু বলুন, আপনি ডিফেন্ড করুন, তারপর বলুন। আমি বলছি শুনেন, এটা তো বাংলাদেশ সীমানার ভিতরে, বাংলাদেশ সীমানার ভিতরে এখানে 95% মুসলিম কান্ট্রি অফ বাংলাদেশ। এখানে সে গরু খাবে, তার হালাল যেটা খান, আপনি যা ইচ্ছা অনুমতি দেয় সেটা সে খাবে, যা ইচ্ছা খান। কিন্তু আপনি বলুন, আপনি যদি হিন্দু দোকানের বাইরে গিয়ে বলেন গরু রাখতেই হবে, গরু না রাখলে দোকান ভেঙে দেবো, সেটা আপনার ধর্মে বলা হয়েছে? আমার তো মনে হয় না। না, এরকম তো কিছু না, কোন হিন্দু দোকানে তো নিয়ে হয়েছে, হয়েছে। বাইক আনতে বলবো, বাইকটা শোনাতে বলবো, গতকাল আমরা শুনেছি, আজকে শোনাবো। কেন করেছেন? কেন হিন্দুদের দোকানের বাইরে গিয়ে বলছেন গরু না রাখলে দোকান বন্ধ করে দেওয়া হবে? এটা কেন বলছেন? আপনারা যা ইচ্ছা খান, যা ইচ্ছা খান, আপনারা শুকর খান, গরু খান, কুকুর খান, মানুষ খান, কিচ্ছু এসে যায় না, কিন্তু জোর করছেন কেন? তাহলে বাংলাদেশের সীমানার মধ্যে শুনেন, আমাদের যে মূল বিষয়টা আপনি বলছেন যে বর্ডারে গিয়ে এখানে গরুটা জবাই করে, দুটো বলছি, বর্ডারে নিয়ে এসে গরু জবাই করে বলরাম বাবু তো দেবেন, বলরাম বাবু 152 নম্বর গরু জবাই করে থাকে, হিন্দুদের অপমান করতে হবে, তার কারণ হচ্ছে হিন্দুরা গরুর বর্ণনা করে, সেই কারণে অপমান করতে আমাদের দেশ। আচ্ছা নান্নু কি বলছেন? নান্নু সাহেব বলুন। হ্যাঁ বলুন। এটা আমাদের দেশকে আপনি উস্কানি দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, আমাদের দেশের যারা আমরা উস্কানি দিচ্ছি, তাদেরকে উস্কানি দিচ্ছেন আপনি। আমরা দিচ্ছি উস্কানি, নাকি আপনারা আমাদের দিচ্ছেন? এই ছবিটা দেখছেন? এক মিনিট, এই ছবিটা দেখছেন? জীবকে আপনারা এইরকম ভাবে হেনস্থা করছেন, আপনাদের ভগবানের মার পড়বে, আপনারা দেখতে থাকুন। আপনারা আরবের সংস্কৃতি বারবার মুসলমান জাতে ধর্মে মিথ্যাবাদী এবং ধর্মে অবিচক্ষণ একটা জাতি আপনারা। আরবের সংস্কৃতি পানিতে মুচুন, পাথরে মুচুন, কোনো দরকার নেই। এখানে জল আছে, ডুমুর পাতা আছে, বিজুলি পাতা আছে। আচ্ছা জাহিদুল বারী, এক মিনিট,
আমি প্রথমে নান্নু সাহেবের কথা শুনে নিই, জাহিদুল বাড়ির কথা শুনো। জাহিদুল বাড়ি, আমি নান্নু সাহেব আমি এখনো উত্তর পেলাম না। নান্নু সাহেব আমি প্রশ্ন করছি, এটা কি ঠিক? আপনি হ্যাঁ কি না বলুন, এটা কি ঠিক? কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, কোন হিন্দু দোকানের বাইরে গিয়ে বলা, থানা আছে, ওখানে এসপি আছে, ওখানে ইউনিয়ন আছে, তাদেরকে এসপিআর পুলিশ, যে পুলিশ গিয়ে হিন্দুদের উপর অত্যাচার করে, সেই পুলিশ প্রশাসনিক ভাবে এটা দেখে আইসিসির পতাকা উড়িয়ে পুলিশ দেখাচ্ছেন আপনারা, আর্মি দেখাচ্ছেন আপনারা। বলতে দিন, হ্যাঁ বলুন। গত 16 বছরে যদি এরকম কোন কর্মকাণ্ড হয়ে থাকে যে কোনো হিন্দু জাহিদুল বাড়ি আসছি, জাহিদুল বাড়ি আসছি, নান্নু সাহেব বলুন। আপনি বলছেন এরকম অত্যাচার হয়ে থাকলে পুলিশে কমপ্লেন করবে, তাই তো? বলুন। থানায় গিয়ে অভিযোগ করবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করবে, এটা আমাদের রাষ্ট্রীয় আইন আছে। এবার শুনুন, মেয়েদের বডি পাওয়া যাবে, মাথা নেই, হাত নেই, এবার কি বলছেন? আঘাত করতে পারবে না, এটা আমাদের ধর্মেও আছে। এবার শুনুন, নান্নু সাহেব আপনাদের ধর্মে আছে তো হিন্দুদের মারো, ঘাপটি মেরে বসতে দুটো ধর্ম নিয়ে কথা বলবো না। আমি একটা কথা বলছি, আমি বাংলাদেশের এই কট্টরপন্থীদের নিয়ে কথা বলছি, আমি বাংলাদেশের এই মৌলবাদীদের নিয়ে কথা বলছি। ধর্ম ভার্সেস ধর্ম করা আমাদের উদ্দেশ্য না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নান্নু সাহেব, আমি আপনাকে নান্নু সাহেব বলছি, সম্মান দিচ্ছি, আমার কথাটা শুনুন। নান্নু সাহেব, ইতিহাস, প্রশ্নটা শুনুন। বাংলাদেশের ইতিহাসে এরকম হিন্দু ধর্মাবলম্বীরা এবার সুন্দর করে পূজা উদযাপন করতে পারে নাই। নান্নু সাহেব আমার প্রশ্নটা শুনুন, নান্নু সাহেব আমার প্রশ্নটা শুনুন, এক মিনিট শুনুন প্লিজ, রিকোয়েস্ট। নান্নু সাহেব আপনি বলছেন যদি কেউ এমন কাজ করে থাকে, হিন্দু দোকানের বাইরে গিয়ে বলে থাকে সেখানে গরুর মাংস রাখতেই হবে, তাহলে সেটা ভুল, আইনের ব্যবস্থা নেওয়া উচিত। আপনি এটা বলছেন কি বলছেন না? প্লিজ বলুন হ্যাঁ কি না। হ্যাঁ বলছেন। মোহাম্মদ ইউনুস এখন দেশ চালাচ্ছে, তার হাতে পুলিশ আছে, আপনি হ্যাঁ বলছেন কি না বলছেন আমাকে বলুন। যারা 32 নান্নু সাহেব বলুন প্লিজ, নান্নু সাহেব হ্যাঁ কি না বলুন, নান্নু সাহেব হ্যাঁ কি না বলুন, নান্নু সাহেব, ও সাহেব, ও দাদা, ও নান্নু বাবু, হ্যাঁ কি না? মোহাম্মদ ইউনুসের হাতে এই মুহূর্তে পুলিশ আছে, হ্যাঁ কি না? পাশে থানায় গিয়ে অভিযোগ করবে। আরে শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। আপনি যে থানায় অভিযোগ করতে বলছেন না, যখন হিন্দু একজন সাধুকে অ্যারেস্ট করা হয় আর তার উকিল দাঁড়াতে যায়, তখন আইনের যে জায়গা তার মধ্যে দাঁড়িয়ে বলা হয় আদালতে যে কেউ যদি দাঁড়াতে আসে তাকে গণদোলাই করে গণপিটুনি দেব, সেখানে আইনের শাসন আর পুলিশ দেখাচ্ছেন। দাদা এটা তো বড্ড হাস্যকর দেখাচ্ছেন। আমি প্রত্যেকের কাছে আসবো। পরের টপিক, আপনাদের ভণ্ডামো। পরের টপিক আমার কাছে ইউনুস তন্ত্রের মৃত্যু ঘণ্টার দ্বিতীয় টপিকে যাব। আমি দ্বিতীয় টপিকে যাব। এটা দেখুন, এটা বুঝুন, এটা শুনুন। বাংলাদেশে একজন মহিলা, একজন নারী, যে নারীকে সনাতন শাস্ত্রে আমরা দেবী রূপে পুজো করি, যে নারীকে সনাতন শাস্ত্রে আমরা মা রূপে পুজো করি, সেই নারীর ওপর ইউনুসপন্থী মৌলবাদীদের এমন অত্যাচার হয় যে তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়, বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে কোনো মতে নিজের সম্ভ্রম বাঁচিয়ে তিনি হাউ হাউ করে কাঁদছেন, আর মোহাম্মদ ইউনুস কিচ্ছু জানে না। শুনুন। এবং তার সঙ্গে পাশে যে ছবি চলছে, এই ছবিতে দেখুন যখন মুজিব রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিল কট্টরপন্থী মৌলবাদী, ইসলামী মৌলবাদী ইউনুসপন্থীরা, তখন একজন মহিলাকে কিভাবে চুলের মুঠি ধরে মারা হয়। আমি এই জায়গায় দাঁড়িয়ে স্টুডিও ফুল ফ্রেম করে, আমি প্রথমে আমার এখানে দাঁড়িয়ে রয়েছেন শতরূপাদি, আমার আজকের অতিথি, কিন্তু তারই সঙ্গে সঙ্গে শতরূপাদি আপনাকে আমি দুহাত জোড়ে প্রণাম করছি, কারণ সনাতন শাস্ত্রে আপনি হচ্ছেন দেবীর স্বরূপা, আপনি মায়ের স্বরূপা। আমি দুহাত জোড় করে মাথা নিচু করে আপনাকে প্রণাম করে বলছি যে এই ছবি আজকে আপনাকে দেখাতে হচ্ছে যেখানে একজন নারীর সম্ভ্রম নিয়ে খেলা করছে মৌলবাদীরা। আমি আজ এই ইউনুস তন্ত্রের মৃত্যু ঘণ্টা আপনার হাতে দেব, আপনি দেবী রূপে, মা দুর্গার রূপে এই ঘণ্টা বাজিয়ে উত্তর দেবেন, উত্তর দিয়ে বলবেন ইউনুস তন্ত্র, মৌলবাদ তন্ত্র নিপাত যাক। বলুন শতরূপাদি। শোনো কিশলয়, ইতিহাস সাক্ষী আছে, যে দেশ, যে ধর্ম, যে জাতি যখন যখন নারীর অবমাননা করেছে,
সেইখানে প্রতিটা নারীর মধ্যে যে অংশে দেবী দুর্গা বাস করে সেইটা জাগ্রত হয়। আজকে তুমি আমায় যে সম্মান দিলে নারী রূপে, তুমি আমাকে, আমি যেহেতু নারী তুমি আমাকে দেবী রূপে দেখে আজকে অন এয়ার এই কথাটা বললে, আমি ধন্য তোমার কাছে। এবং এইটাই সনাতন ধর্মের প্রতীক, সনাতন ধর্ম এইটাই শেখায়। আমি সেইখান থেকে আমি সনাতন ধর্মের একজন প্রতীক হিসেবে প্রতিটা নারীকে বার্তা দিতে চাই, সে বাংলাদেশের ওপারে হোক কি ভারতবর্ষের এপারে হোক, নারীকে যখন যখন যে যে অপমান করেছে, তার অবমাননা করেছে, তার চুলে হাত দেবার প্রচেষ্টা পর্যন্ত করেছে, তাকে দেবী দুর্গা হিসেবে, দেবী দুর্গা ত্রিশূল দিয়ে হনন করে শেষ হয়ে যাবে। মোহাম্মদ ইউনূস ওপারে হোক কি এপারে, যিনি নারী রূপে যে রাক্ষসিনী এখানে বাস করছে, প্রত্যেকটা লোক হনন হয় শেষ হয়ে যাবে। এই নারীকে যতবার যে অপমান। আমি বলরাম বাবুর কাছে যাওয়ার আগে আমি একবার করে ডক্টর জাহিদুল বারী এবং একবার ডক্টর হাসান নান্নু চৌধুরীকে বলতে দেব, আমি উত্তর নেব। ডক্টর জাহিদুল বারী, নারীর ওপর অত্যাচার হওয়া কোনো ধর্মে হয়তো বলা নেই, বলা রয়েছে কিনা আমি জানি না, বলা থাকলে সেটা পরিবর্তন করা প্রয়োজন। আমার প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে? জাহিদুল বারী বলুন, কেন আপনারা আটকাতে পারছেন না মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে এই ছবি কেন, যেটা আমি চালাচ্ছি? বলুন। ধর্মীয় বিষয়টাকে যদি তুলে আনতে চান তাহলে আমি বলতে চাই নারীর উপর অত্যাচার কোন ধর্মই এটিকে উৎসাহিত করে না। এবং আমাদের ইসলাম ধর্মে নারীর উপর অত্যাচার অত্যন্ত নিষিদ্ধ একটা কাজ। ইসলাম ধর্ম নারীকে অত্যন্ত সম্মান দিতে শেখে। কিন্তু আমি বলতে চাই এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলি হয়তো হতে পারে, কিন্তু বিগত 16 বছরে এই দেশে প্রতিটা দিন গড়ে 7 জন করে নারী ধর্ষণ হয়েছে। আর আপনারা যে ওপার থেকে বিগত 16 বছরে আমি একজন নারী দেশের প্রধানকে দেখেছি, ধর্ষণ সব জায়গায় হয়, তার নক্কারজনক, কিন্তু প্রকাশ্যে একজন নারীকে এভাবে হেনস্থা করা এরকমটা আমি দেখি, এরকমটা আমি দেখি। লজ্জা। পর্যটক, মহিলা পর্যটকরা বাসের মধ্যে ধর্ষিত হয়। এই ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের নারী অত্যাচারের কথা বলছেন, একজন নারীকে গায়ে কাপড় না জড়িয়ে, গায়ে দেশের পতাকা জড়িয়ে পালাতে হচ্ছে, একজন নারীকে প্রকাশ্যে মাথার চুলের মুঠি ধরে নাড়া দেওয়া হচ্ছে, আর আপনি বলছেন ভারতের কথা। ভারতের নারীকে দেবী দুর্গা রূপে পুজো করা হয়, আরে ভারতে নারীকে দেবী লক্ষ্মী হিসেবে পুজো করা হয়, আরে ভারতে নারীর সামনে আমরা করজোড়ে মাথা প্রণাম করে বলি দেবী মা তুমি জাগো জাগো মা। আমরা বলি দেবী দুর্গা, আমরা বলি দেবী শতরূপা, যার শত রূপ রয়েছে তার মধ্যে একজন রয়েছেন এখানে। আপনারা ভারতবর্ষে নারী কিভাবে স্বাধীনতা হয় সেটা শেখাচ্ছেন। ভারত শব্দ এসেছে ভরত থেকে, এবং ভরতের পূজ্য ছিল তার মা। আপনি হয়তো ভারতের ইতিহাস জানেন না, আপনি জানেন না অরুন্ধতির কথা, আপনি জানেন না জাহ্নবী মার কথা, আপনি জানেন না ভারতবর্ষের এক একজন নারীর কথা, আপনারা জানেন না মাতঙ্গিনী হাজরার কথা, আপনারা জানেন না রানী লক্ষ্মীবাঈয়ের কথা, আপনারা জানেন না আমরা গোটা দেশকে মা বলি, আমরা বলি ভারত মা তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। বলরাম বাবু, ব্যাপারটা হচ্ছে ওনারা ওখানে যে মহিলাদের ওপর অত্যাচার করছেন না, সেটা হচ্ছে সূরা বাকারার 223 নম্বর আয়াতকে ইমপ্লিমেন্ট করছেন, যেখানে নারী বলা হচ্ছে ধৈর্য। তার অন্তর্বাসী আপনারা বাইরে কেন? এইটাই হচ্ছে বিষয়। আপনারা কাকে বলছেন? নারী হচ্ছে নারীকে সম্মান। আমি পরেরটা দিয়ে যাব। সংস্কৃতি এইটাই বলে নারীর সম্মান নেই। বাড়ির সামনে দিয়ে যদি নামাজ পড়ে, বেশ আমি পরেরটা দিকে যাব। মৃত্যু ঘণ্টা নামাজ পড়ে ধনী চার সামনে দিয়ে যদি নারী যায় তাহলে সে নামাজ স্বীকৃত হয় না। বলরাম বাবু একবার প্রত্যেকে হোল্ড করাবো। বলুন এই কথা। ইউনূস তন্ত্রের মৃত্যু ঘণ্টা ধ্বনি 4 নম্বর ধ্বনি। ইউনূস তন্ত্রের মৃত্যু ঘণ্টা ধ্বনি 4। বলবো এবার ইউনূস তন্ত্র কিভাবে শেষ হচ্ছে। আজ ইউনূস তন্ত্রের সেই ঘড়ি আরো একবার চালাতে বলবো। টিক টিক করে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের হাত থেকে। আর 2 দিন,
তারপর কি হবে আমি যাব সালাউদ্দিন সাহেবের কাছে। তবে সবার আগে দেখাবো ডেভিল হান্ট করেছিলেন না মোহাম্মদ ইউনূস, শয়তানকে স্বীকার করার চেষ্টা করেছিলেন না, গোটা বাংলাদেশের 17 কোটি মানুষকে শয়তান বলেছিলেন না। এবার দেখুন মশাল নিয়ে রাস্তায় নেমেছেন বাংলাদেশের মানুষ, সেই ছবি চালাতে বলবো। মশাল হাতে বাংলাদেশের রাস্তায় মানুষ নেমেছেন, স্লোগান শোনাতে বলবো। ইউনূসের বিরুদ্ধে নবজাগরণ শুরু হয়েছে। এবার দেখুন একজন ব্যক্তি, এই কট্টরপন্থী ইউনূসপন্থী মৌলবাদী, সে ধরা পড়েছে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালাতে গিয়ে। ধরা পড়ে কি বলেছে সেই ব্যক্তি শুনুন। ওরা ঢুকে কেন বলছিল তরুকে বাইর করেন, পিস পিস করে মাইরা পালানো হবে, কাইটা পালানো হবে এই মুক্তিযোদ্ধার। হ্যাঁ, আমার মনে হচ্ছে জয় বাংলা স্লোগানটা যে লাগানো ছিল, এখন তারা এই জন্য আসছে যে জয় বাংলা, তার মানে এখন কি আমার ভাই লাগিয়েছিল এটা? না, আচ্ছা আমার বাবা কি কোন মন্ত্রী এমপি ছিল? না, আওয়ামী লীগের কোন পদে ছিল? তরুণ কোন পদে ছিল? তরুর কোনো পথ ছিল? তাহলে ওই অতটুকু গিয়ে নিয়ে তোমরা কেন এই জিনিসটা করছো? আমাদের যেই সরকার আসবে, আমাদের সেই সরকারের সাথে আমরা ব্যবসা করি, তাদের সাথে তাল মিলিয়ে চলতে তো হবে। এখন নতুন সরকার হবে, তাদের সাথে আমার তাল মিলিয়ে চলতে হবে। তার মানে ওই আগের ইয়ে দিয়ে তোমাদের এলাকায় ষড়যন্ত্র নিয়ে সালাউদ্দিন সাহেব বলা হচ্ছিল এরা নাকি শুধু আওয়ামী লীগের বাড়িতে আক্রমণ চালাচ্ছে। আজ ধরা পড়েছে এক মৌলবাদী ইসলামপন্থী ইউনূসপন্থী, মানে যারা কট্টর তাদের কথা বলছি, সাধারণ মুসলমানের কথা বলছি না। সে ধরা পড়ে বলছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে এটা তো কোনো আওয়ামী লীগের বাড়ি নয়, এটা তো কোনো মন্ত্রীর বাড়ি নয়, এটা তো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে, কেন আক্রমণ করেছো? সে বলছে না জানতাম না, ভুল হয়ে গিয়েছে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখে দেখে আক্রমণ করা হচ্ছে। আর এরা বলছে এরা নাকি শুধুমাত্র রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। ইউনূসতন্ত্রের মৃত্যু ঘন্টা বেজে গেছে। সালাউদ্দিন সাহেব আমাদের পক্ষে কথা বলবেন, বলুন। 70 বছরের মুক্তিযোদ্ধাকে বলুন সালাউদ্দিন সাহেব। হ্যাঁ কিশোর ভাই, আমি বলবো এখন যে দেখুন আজকে এই ইউনূস, মিথ্যাবাদী ইউনূস এবং তার দলবলেরা সবাই সত্যকে অস্বীকার করার চেষ্টা করছে। আমি শুধু একটা কথা বলবো, বাংলাদেশে হিন্দু নির্যাতন অস্বীকার করছে, কিন্তু আমার ডক্টর শতরূপাদির চেহারার দিকে তাকান। তিনি আজ দেবী দুর্গার রূপে আবির্ভূত। আজ বাংলার মানুষের হিন্দুদের উপর যে অত্যাচার, বাঙালির উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে ঠিক এইভাবে দেবী দুর্গা খেপে রয়েছেন। এবং এই দেবী দুর্গা আগামী পরশু 14 তারিখ বাংলাদেশের দানবদের নাশ করবেন। আমি এটা নিশ্চয়তা দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আমার শতরূপাদির চেহারার দিকে তাকান, এটাই আজ দেবী দুর্গার চেহারা বাংলাদেশের। বিমল কুমার চন্দ্র, বিমল স্যার বলুন, শেষ কমেন্ট 10 সেকেন্ড, প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করবো। বিমল স্যার বলুন। দেখুন, বাংলাদেশে ওরা যে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করছে, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে যারা আজকে এখানে আছে তারা কেউ মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করেনি। দেশের উপরে যে মানুষের উপরে যারা ইয়ে করেছে, তাদের উপরে যে তাদের যে আস্থাটা আসবে, কোথা থেকে আসবে? ঠিক, মুক্তিযোদ্ধার অংশই নেয়নি। হাসান নান্নু 10 সেকেন্ড। হাসান নান্নু সাহেব 10 সেকেন্ড, কি করবেন এবার? অত্যাচার বন্ধ করবেন না করবেন না? 10 সেকেন্ড। হ্যাঁ, আমি দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে নারীদেরকে যথাযথ সম্মান করা হয় এবং আমাদের ধর্মেও নারীদেরকে যথেষ্ট এবং যথাযথ সম্মানপূর্বক দেওয়ার জন্য যথেষ্ট নির্দেশ আছে। এবং বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ ত্যাগ করেছিল, সেই রকম একজন 80 বছরের বৃদ্ধকে জুতোর মালা দিয়ে পিটতে পিটতে বাড়ির বাইরে বের করেছে। এই ভদ্রলোক বলছে যে যথাযথ সম্মান নাকি নারীদের বাংলাদেশে দেওয়া হয় না, বাংলাদেশে দেওয়া হয় না। মুসলমানরা মানুষ, নারীকে মানুষ বলে গণ্য করে না, তারা আবার বড় বড় কথা বলছে। জাহিদুল বারী উত্তর দেবে। জাহিদুল বারী 10 সেকেন্ড বলুন। জাহিদুল বারী, যারা বলছেন আপনারা এই যে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ,
বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে আক্রমণ করা হচ্ছে না, মুক্তিযোদ্ধা হিসেবে তার উপর এলিগেশন দেওয়া হচ্ছে না। সে একজন অপরাধী, সে একজন ক্রিমিনাল, তার ক্রাইমের উপর বেস করে তাকে এলিগেশন করা হচ্ছে, তার ক্রাইমের উপর বেস করে তাকে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে। এমনকি জনতা যে স্ট্যাচুতে প্রস্রাব করা হচ্ছে। বলরাম বাবু 10 সেকেন্ড, বেশ অডিও ডাউন। বলরাম বাবু 10 সেকেন্ড। দারুল হারম থেকে দারুল ইসলাম করার জন্য কিন্তু মুক্তিযোদ্ধা সূরা আল-কালামের 8 নম্বর আয়াত এবং সূরা 8-এর 39 নম্বর আয়াত, এই দুটোকে ওনারা করতে চাইছেন যে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীকে আমরা ইসলামিক রাষ্ট্র করব। এইটা হচ্ছে তার রূপে রাষ্ট্র তৈরি করতে। সময় একদম শেষ। আমার শেষ বক্তব্য থাকবে টুকটুকে বাচ্চা, ফুটফুটে বাচ্চা মোহাম্মদ ইউনূসের জন্য। মোহাম্মদ ইউনূস ছোট বাচ্চা, আপনি কিছু জানেন না। আপনার আশপাশে সমস্ত সন্ত্রাসবাদীরা, সমস্ত যারা সন্ত্রাসবাদী, অন্যান্য যারা কট্টরপন্থী, তারা সব করছে, আপনি কিছু করছেন না, এমনটাই আপনি দেখানোর চেষ্টা করেন। কিন্তু আজ আপনার দিন শেষ হয়ে এসেছে। আপনার ইউনূসতন্ত্র শেষ হবে আর কয়েকদিনের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের। তার সঙ্গে সঙ্গে এই টিক টিক আওয়াজ শুনছেন তো? শুনুন, টিক টক শুনুন। ইউনূস বুক করছে কেমন? ধুক পুক। ভয় লাগছে জানি, এখনো সময় দিচ্ছি। শুধরন, ব্যাগ গোটান, পালিয়ে যান। আর যদি তা না করেন তাহলে ইউনূসতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়ে যাচ্ছি। ইউনূসতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজিয়ে আজ জবাব চায় বাংলা শেষ করছি এই বলে যে মোহাম্মদ ইউনূসের মতো যত শয়তানের উত্থান হয়েছে, প্রত্যেক শয়তানকে ইতিহাস ক্ষমা করেনি। দেবী দুর্গা রূপে এসে সেই সমস্ত অসুরের নিধন হয়েছে, আবারও হবে। দেখতে থাকুন, সময় সব বলবে। আজ ভবিষ্যৎবাণীটা করে দিয়ে গেলাম মোহাম্মদ ইউনূস। অপেক্ষা করুন, ছোট্ট বিরতির পর ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।